প্রথমেই কংগ্রাচুলেশনস টু আস, ইউরোপা লিগের প্রেডিকশন উই গট ইট রাইট। মানে সবসময় তো আপনাদের ওই সব প্রশ্নের উত্তর নেই, সবসময় তো মজা নেন। হ্যাঁ, আজকে আমরা একটু আপনাদের নিয়ে, আমরাও পারি, সবাইকে নিয়ে না, অবশ্য অনেকেই। এই টাইপের কি কোনো প্রশ্ন আছে? না, নাই। এই টাইপের প্রশ্ন আমার কাছে আছে, সেটা নিয়েছিও। রাকিব আহমেদ তার প্রশ্ন, ম্যাচ শুরুর আগে প্রেডিক্ট করেছিলেন আতালান্তা জিতে যাবে, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে উনি একটা হার্টস দিয়েছেন। এটা কয়দিন চলবে দেখা যাক। আর এটা প্রেডিকশন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে ভাই। প্রেডিকশন হচ্ছে যে কোনো সময়, মানে প্রেডিকশন যে করা হয়, এটা আমরা বলি প্রেডিকশন করা হয় কারণ তার পেছনে কিছু তথ্য উপাত্ত থাকে, হ্যাঁ, কিছু ব্যাপার স্যাপার থাকে, তার ভিত্তিতে প্রেডিকশন লোকে করে। আমরাও তাই করার চেষ্টা করি। যেমন ধরেন, আচ্ছা দাঁড়ান, আমি ভুলে যাব, পৃথিবীর বেশিরভাগ লোকের যেমন প্রেডিকশন কখনো মেলে কখনো মেলে না, আমাদেরটাও তাই। এই যে ধরেন বাংলাদেশ আর ইউএসএ ওই দিন ক্রিকেট খেললো, মানে আপনি মানে ওই দিন ইউএসএ জিতবে এটা কে প্রেডিক্ট করেছিল? হ্যাঁ, সবাই ধরে নিয়েছিল বাংলাদেশ জিতবে। হয়েছে কি এটা উল্টা? ওই যে আপনি বাংলাদেশ জিতবে এটা বলেছেন কিভাবে? বাংলাদেশের ধরেন হচ্ছে আমার প্রেডিকশন নিয়ে অতিরিক্ত বিলা খায় হচ্ছে যারা খেলে, জুয়া খেলে এরা। হ্যাঁ, ঠিক আছে, এরা হচ্ছে ভাই আমাদের কথা শুনে যদি কেউ ওই কাজ করতে চান নিজ দায়িত্বে করবেন প্লিজ, ওটার জন্য কোনো ব্লেম দিবেন না, ওটার মধ্যে আমরা নাই, আমরা সব কাজে নাই। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, প্রথম প্রশ্ন লেভারকুজেনকে নিয়েই। সোহেল রানার প্রশ্ন হচ্ছে, লেভারকুজেন গতকাল নিজেদের ব্র্যান্ডের ফুটবল খেলে নাই, তাই তাদের হারতে হয়েছে, কিন্তু তাদের 3-0 গোলের হার মানা যায় না। সোহেল রানা জুনিয়র না সোহেল রানা সিনিয়র? গুড কোয়েশ্চন। যাই হোক, ঘটনা যেটা হয়েছে দেখেন, আতালান্তা ফিজিক্যালি কালকে যতখানি ডমিনেট করেছে এই ম্যাচে, লেভারকুজেন তার ধারে কাছেও ছিল না। আতালান্তা যে ব্র্যান্ডের ফুটবল খেলে সেখানে ওই ফিজিক্যাল ব্যাপার স্যাপারও থাকে, মানে ফিজিক্যাল বলতে বোঝাতে চাইছি প্রচণ্ড এনার্জেটিক ফুটবল। যদিও তাদের মার্টিন ডিরুন, সিড কোলাসিনাচ নেমেছিলেন, কোলাসিনাচ চলে গেছেন, ডিরুন নামতেই পারেন নাই, এইগুলো না থাকার পরও তারা ম্যাচটা বের করে এনেছে। আমার কাছে মনে হয় না যে লেভারকুজেন মানে নিজেদের ব্র্যান্ডের ফুটবল খেলতে পারে নাই না, আতালান্তা তাদেরকে সেটা দেয় নাই। মানে ওই জিনিসটা কিন্তু হচ্ছে ধরুন আপনি আপনার কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, আমি যদি সেটাকে টেক্কা দেই, আমি আপনাকে টেক্কা দিতে চাই, আমার এর থেকে কিন্তু বড় কাজ করতে হবে, বেটারটা করতে হবে, এবং সেটা যদি আপনি তৎক্ষণাৎ সামলাতে না পারেন, ওই যে বলে না যে হচ্ছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সেই জিনিসটাই আসলে মনে হয় মার খেয়ে গেছে। ইটস বেটার যে আপনি ক্রেডিটটা আতালান্তাকে দেন। আর একটা ম্যাচ, একটা সিজনের 51টা ম্যাচ যারা হারে নাই, যাদের এত সাফল্য, তাদেরকে আপনি এক ম্যাচ দেখে বিচার করবেন না, কারণ জাভি আলোনসো তো বলেছেন এই ফুটবলটা এমন দিন যে কারোরই আসতে পারে যে তারা আনলাকি যে 51 ম্যাচ পর যে সেই দিনটা তাদের এসেছে, এবং সেটা ফাইনালে। সাইফুল ইসলাম সাইমনের প্রশ্ন হচ্ছে, রিয়াল মাদ্রিদ বনাম আতালান্তার ম্যাচে কি অঘটন ঘটতে পারে যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স জিতে যায়? বলে দিয়েছেন যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় আর কি। দেখেন, রিয়াল মাদ্রিদ আতালান্তা ম্যাচে রিয়াল মাদ্রিদ উইল বি টু স্ট্রং ফর আতালান্তা। যদি এই রিয়াল মাদ্রিদ আর আতালান্তার ম্যাচ হয়, না অঘটন ঘটবে না, অঘটন ঘটবে না, আবার যে কোনো কিছু হতে পারে। যেটা হয়েছে দেখেন, লেভারকুজেন আর আতালান্তার লেভেলটার কাছাকাছি সমমানের, হ্যাঁ, কিন্তু রিয়াল মাদ্রিদ আবার আলাদা মানের। রিয়াল মাদ্রিদের ফুটবলারদের ভেতরে চ্যাম্পিয়ন মেন্টালিটি অনেক আগে থেকে গাঁথুনি সেটা আছে। আতালান্তা হয়তো কেবল শুরু, সময় লাগবে, তো ওইভাবে এখনই বলা তো যায়ই না, বললেও। আচ্ছা, এই লেভারকুজেন নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে একেবারে করে ফেলেন, চ্যাপ্টার ক্লোজ করে দিন। না স্যার, আর প্রশ্ন নাই, প্রশ্ন আসলে নাই। ওকে, ইউরোপা লিগ নিয়ে প্রশ্ন আছে, গ্যাসপারিনিকে নিয়ে প্রশ্ন আছে। ওকে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ নিয়ে যেহেতু হচ্ছে কথা হয়েছে আমাদের 3-4 লাইন আগেই, ক্রুসের বিদায়ে রিয়াল মাদ্রিদ কি সমস্যায় পড়বে কিনা, মিডফিল্ডটা দুর্বল হয়ে গেল কিনা, শফিক দেওয়ান তিনি সেই প্রশ্নটা করেছেন। ওভারঅল রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটা ধরেন হচ্ছে নিউ সিজনে তারা মিডফিল্ডার কাউকে নাও নিল বা কাউকে সেলও না করলো, এখন পর্যন্ত যেটা আছে কামাভিঙ্গা, চুয়ামেনি, তারপর হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে জুড বেলিংহাম রয়েছে, ভালভার্দে রয়েছে, আর্দাগুলার, যদিও তিনি অ্যাটাকিং মিডফিল্ডার, হ্যাঁ, আর একটু ফরওয়ার্ড পজিশনে খেলে। লুকা মডরিচ হয়তো বা আরো একটা সিজন তিনি থাকতে পারেন, হ্যাঁ, হয়তো সে কারণেই হয়তো সবাই ভেবেছিল না আগে মদ্রিদ যাবে, এবং এমনটাই ধারণা ছিল যে টনি ক্রুস থাকছেন, টনি ক্রুস থাকবে, মদ্রিদ। এবং এই সিজনটা কি হয়েছে সেটা আপনি বেশ কয়েকবার বলেছেন, আমরাও বলেছি,
যে টনি ক্রুজ আসলে 60, 70, 80 মিনিটসের পর দেখা যেত তার জায়গাটাদের মধ্যে মডরিচকে নামানো হতো, মানে ওই টেম্পোটা মেইনটেইন করার জন্য। মিডফিল্ডটাকে একটু দুর্বল হয়ে গেল। টনি ক্রুসের মতো ফুটবলার যখন চলে যাবে একটা দলের মিডফিল্ড থেকে, ওটার আপনি যা দিয়েই যা আনেন না কেন, ওটার আপনি রিপ্লেসমেন্ট আর পাবেন না। হ্যাঁ, কিন্তু দুনিয়াতে কেউই আসলে ইররিপ্লেসেবল না। হ্যাঁ, আপনিও না, আমিও না, একমাত্র পৃথিবীতে সম্ভবত বাবা মা ভাই বোন এই ছাড়া দুনিয়ার সব কিছু রিপ্লেসেবল। হ্যাঁ, তো ওইটা দেখবেন যে রিয়াল মাদ্রিদ হয়তো নতুন কাউরে খোঁজার চেষ্টা করবে, হয়তো তাকে বের করে আনবে, কিন্তু টনি ক্রুসের যে মিসটা সেইটা রিয়াল মাদ্রিদকে ভোগাইতে পারে, ভোগানোর কথা। ইনফ্যাক্ট এই যে দেখেন না, এই ধরনের চ্যাম্পিয়ন্স লিগের যে এত বছরের সাফল্য, এই যে গেল 10 বছরের মধ্যে যে অভাবনীয় সাফল্য, তার সবচেয়ে বড় ক্রেডিট তো টনি ক্রুস আর লুকা মদ্রিচের। কারণ তারা এইবারও দেখেন আপনি ওই গোলটাই দেখেন না, আপনি শুধু গোলটাই দেখেন, মানে ম্যান সিটির সঙ্গে মানুষ তো গোল দিয়ে জাজ করে। এক্স্যাক্টলি, ওই ম্যাচটাই তো না পরিবর্তন করে দিল সব। ম্যান সিটি বলতেছি তার, আরে এই লাস্ট ম্যাচটা ম্যান সিটির সাথে ছিল, হাত দিয়ে, এটা তো বায়ার্ন মিউনিখের সাথে, বায়ার্নের সাথে সেমিফাইনাল। এই দেখেন ওই একটা পাস শেষ করে দিল, এবং শুধুমাত্র গোল অ্যাসিস্ট না, গেম কন্ট্রোল কাহাকে বলে, কত প্রকার, ও কি কি। হ্যাঁ, এইটা টনি ক্রুসকে দেখলে বোঝা যায়। একটা সময় যে কাজটা জাভি করেছেন, জাভি অন্য টাইপের ফুটবলার ছিলেন ক্রুসের তুলনায়, ওই পজিশনটা পরে গিয়ে টনি ক্রুস অকুপাই করেছেন, অন্য মাত্রায় নিয়ে গেছেন। এবং এই জায়গাটায় যেটা হয়েছে ওই দিন আপনার জুড বেলিংহামের, তাকে মিস না করে উপায় আছে না, জুড বেলিংহামের টুইট কোন একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই জিনিসটা দেখছিলাম, যে সেখানে আবার জুড বেলিংহাম একটা পোস্ট দিয়েছেন টনি ক্রুসকে নিয়ে। তো তখন হচ্ছে গিয়ে টনি ক্রুসের কমেন্টসটা ছিল অনেকটা এরকমই, সারমর্ম যদি করি, যে এখানে তুমি চলে এসেছো, তোমার বয়স খুব কম, বাট আমি জানি তুমি এটাকে টেনে নিয়ে যেতে পারবা, এমন একটা কিছু আসলে ছিল। তবে ক্রুসের রিপ্লেসমেন্ট বেলিংহাম হবে না। না না না, সেটা তো ধরুন পজিশন ওয়াইজও হচ্ছে গিয়ে বেলিংহাম তার একটু সামনে থেকে খেলে। আচ্ছা, গেল টনি ক্রুসকে আমার মনে হয় যে মিস করবো, টনি ক্রুসকে সবাই মিস করবে। আচ্ছা, কিন্তু হোয়াট আ ওয়ে টু মানে মানে চলে যাওয়া ফুটবল থেকে, যে আপনার ফাইনাল ম্যাচ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, আপনার ক্লাব ফুটবলের আপনার শেষ ম্যাচ হবে হোয়াট এভার ইট ইজ নিজের ঘরের মাঠের ইউরো, আন্তর্জাতিক ফুটবলে। ইউরো নিয়ে যখন প্রশ্ন আসলোই, ইউরোর প্রশ্ন, শফিক দাওয়ান, কোন টুর্নামেন্ট বেশি দেখেন, কোপা না ইউরো? টুর্নামেন্ট তো সবগুলোই আমাদের দেখতে হয় বা খোঁজখবর রাখতে হয় এই প্রফেশনে আসার পর। স্পেশালি আমার এই টাইমটা খুবই মানে মজা লাগে অ্যাজ ইন ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপে মূল ডমিনেট করে ইউরোপ আর লাতিন আমেরিকাই। তো ওটা যেমন হয় হচ্ছে আপনার 4 বছর পরে একবার, তাই না? কিন্তু তার 2 বছর পরে বা 4 বছর পরপরই, মানে মাঝখানের উইন্ডোটাতে আপনি এমন একটা মাস পান যে মাসে রাতের বেলায় আপনার সন্ধ্যা থেকে ইউরো শুরু হয়, সকাল অবধি কোপা আমেরিকা চলে। আমার কাছে মানে মাশাআল্লাহ, মানে এই টাইমটা খুবই আরেকটা ওয়ার্ল্ড কাপ ভাইব আসে। এবং ধরেন হচ্ছে এমনও তো হয় যে ইউরোর খেলা দেখে 1-2 ঘন্টা ঘুমায়া সকাল উঠে কোপা দেখতে হয়। হ্যাঁ, গেলবারের কথা আপনি চিন্তা করেন, আর্জেন্টিনা ফাইনাল জিতলো, হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল হলো, ওই দিন এসে আমরা শোটো করলাম রাতের বেলায় ইউরোর ফাইনাল, ইংল্যান্ড আর ইতালি। এই যে একটা মজা, আপনি দেখেন, আপনি এখন মূলত ওয়ার্ল্ড কাপের 2টা ফাইনাল পাচ্ছেন। হ্যাঁ, তো এটাই আমরা সবকিছু আসলে। তবে ওইভাবে যদি বলেন, ইউরোটা আরো বেশি ফলো করা হয় এই কারণে, কারণ ইউরোর মানে কি বলবো এটারে, ইউরো বেশি ফলো, কারণ ইউরোপিয়ান লিগ বেশি দেখা হয়, স্বাভাবিক। এটা একটা কারণ। ইউরোর টাইমিংটা ধরেন আপনি যে সকালবেলা আপনি হয়তো ঘুম চোখে কোপা দেখতেছেন, হ্যাঁ, আর ইউরোতে তো হচ্ছে আপনি রাত জেগে ধরেন। তবে আবার দুই পথের লোক আছেন, কিন্তু ধরেন যারা সকালে আর্লি রাইজার, হ্যাঁ, এরা সবাই আবার কোপা আমেরিকা দেখেন, এদের আবার দেখেন যে রাতের একটার ম্যাচটা হয়তো মিস যায়, এরা আবার সবাই। এবং তারা ব্রাজিল আর্জেন্টিনার যে ফ্যান বেজ আছেন, ও খেলা যে সময় হোক না কেন, ওনারা মিস করবেন, ওনারা মিস করেন না। তো এই আপনারা কোনটা বেশি দেখেন, বা কিভাবে আসলে কোপা আমেরিকার এই ইউরোর টাইমটায় আপনাদের টাইম শিডিউল হয়, আপনাদের কাজ বাজ, অফিস আদালত, স্কুল সামলে আপনারা কি প্ল্যান করছেন, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ব্রাজিল নিয়ে যেহেতু কোশ্চেন এসেছে, হুমায়ুন কবির তার প্রশ্ন, ব্রাজিলের কেউ 17 বছর ধরে ব্যালন ডিওর জিততে পারে না। ভদ্রলোক এটা অনেক দিন ধরে প্রশ্ন করছেন না দুর্বলতা? 2007 ভদ্রলোকের কথাটা একটু বলি,
বলেন। ভদ্রলোক রীতিমতো ময়মনসিংহে সরাসরি প্রশ্নটা করেছেন, এবং তিনি মানে সেই সময় আমরা ফাইনালে ছিলাম না, ওনার প্রশ্ন করা দরকার। উনি কাগজে লিখে দিয়েছেন এটা, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, বাট যেহেতু আমরা কাজ করছিলাম, কমেন্টরি দিচ্ছিলাম, ওই জায়গায় যেতে পারছিলেন না। সবাইকেই আপনাদের সবাইকেই ধন্যবাদ আসলে। তিনি পরে সেটা হচ্ছে গিয়ে আমাদের গাড়িতে একটা কাগজে লিখে দিয়েছে। 2007 সালে তো কাকা লাস্ট জিতেছিল, এরপর তো রোনালদো আর মেসির যুগেই শুরু হয়ে গেল। পরে ব্রাজিলে ভাই কেউ আউট এন্ড আউট এরকম পারফর্ম করে না। ধরেন নেইমার দুইবার মনে হয় থার্ড পজিশনে ছিল, বাট নেইমারেরও তো কপাল খারাপ, মেসি রোনালদো টাইমে পড়ে গেছে। হ্যাঁ, নেইমার বলা হয় না যে ভুল প্রজন্মে জন্ম নেয়া। নেইমারের তো সমস্যাটা হয়ে গেছে ওইটা, কিন্তু নেইমার যদি 2020 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যেত, পিএসজি যেবার ফাইনালে উঠলো, ওই চ্যাম্পিয়ন্স লিগ যদি জিতে যেত তাহলে মনে হয় নেইমার পেয়ে যেত। মানে আসলেই তো আপনি দেখেন যে মেসি জিতলেন 8টা, রোনালদো জিতেছেন 5টা, হ্যাঁ 8-5-13, তারপর হচ্ছে মদ্রিচ জিতলেন একবার, বেনজেমা জিতলেন একবার, 15 বছর, আর একবার কোভিড এর জন্য হচ্ছে পোস্টপোন হয়েছে। লেভানডস্কি এক্সট্রিমলি আনলাকি। তো ব্রাজিলের কেউ ওরকম ভাবে, এইবার দেখেন ভিনিসিয়াসের সামনে একটা ভালো সুযোগ আছে, রিয়াল মাদ্রিদ যদি ভালো করে, আর যদি আপনার আবার দেখেন যে ভিনিসিয়াস যেইবার আবার ভালো করেছে, বেনজেমা তাকে ছাপিয়ে গেছে। হ্যাঁ, এইটার আসলে দেশ দিয়ে আপনি আসলে ওইভাবে কি বিচার করতে পারবেন কিনা একটু কঠিন। আবার এইসব ইন্ডিভিজুয়াল ট্রফি জিততে আপনার কপালও থাকা লাগে। এই যে মেসি যে আবার যে ফিফার তো বেস্ট হইলেন, আবার একটা থাক না গেলাম। তবে একটা জিনিস হচ্ছে কি, এর আগের যে ধরেন 10 বছর বা 12 বছরের একটা স্লটটা যদি দেখেন, কাকার আগে রোনালদো জিতলো, রিভালদো জিতলো, রোনালদিনিও জিতলো, মাইকেল ওয়েন জিতলো। ওয়েন কি ব্রাজিল নাকি ভাই? ও আচ্ছা, এটা তো ব্রাজিল মানে খালি ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিলের কথা আমি বলছি, যে এর আগের স্লটটা তো একটা লম্বা সময় হচ্ছে গিয়ে তারাই ইয়ে করেছে। তার আগে একটা লম্বা সময় ইউরোপের বাইরে ফুটবলার কেটে দিয়ে দিত না, তো তাইলে কি বলবো না, এটা ধরেন হচ্ছে গিয়ে যে অভিশাপ দুর্বলতা হয় না ভাই, হয় না এই। আচ্ছা, প্রশ্ন আছে একটা। হ্যাঁ, ইউলিয়ান ফাহিম তার নাম, ইউলিয়ান ফাহিম। আচ্ছা, ইউরোপা লিগের টাইটেল এবং আর্ম ব্যান্ড কোনটা বেশি ভালো লাগে? খুবই একটা আনপপুলার অপিনিয়ন দিতে চাইতেছি এখন আমি, সেটা হইতেছে ইউরোপা লিগের থিম সংটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ লেভেলে হয়তো না, কিন্তু আমার খুবই ভালো লাগে। এবং ইউরোপা লিগের আরেকটা থিম সং ছিল 2010-11 সালের দিকে, যারা ওই ইয়াটা দেখেছেন যে একটা ট্রেন যায় শহরের ভেতর দিয়ে, অনেকেরই মনে থাকার কথা। ওই মিউজিকটা আমার খুবই পছন্দের। ওইটা পরে গিয়ে এএফসি অ্যাডাপ্ট করেছিল, এএফসির কিছু টুর্নামেন্টে অনেক দিন ধরে চলেছিল। আমি ইউরোপা লিগের এই থিম সংয়ের ছুপা ফ্যান। আর আর্ম ব্যান্ড বলতে কি আপনি ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড বোঝাতে তাই তো বুঝিয়েছেন? ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড মানে ওইভাবে কখনো আসলে চোখে পড়ে না, মানে আর্ম ব্যান্ডটা চোখে। প্রশ্ন খুঁজেন, প্রশ্ন তো আছেই। আচ্ছা, রিপন তার প্রশ্ন, উনি যে ভাষায় লিখেছেন সে ভাষায় পড়ছে, এটা মানে আমরা কোনো মকারি বা ট্রল করে সেটা বলছি না। ময়মনসিং যে গেছিলেন, মানুষের ফুটবলের জন্য ভালোবাসা কিরুম দেখছুই? ভালো লেগেছে ময়মনসিংহের ওই ক্রেজিনেসটা দেখে। আমরা দেখেছি যে ধরেন আপনি একটা ক্লাবের সাপোর্টার, আপনি সেখানে যাচ্ছেন, এইটা হয়তো খুব নর্মালি, মানে ময়মনসিংহের মানুষজন, জেনারেল পিপল যারা ছিলেন, তারাও যখন শুনেছেন তারাও আসলে সেখানে এসেছেন। কারণ এই যে মোহামেডানের নামের প্রতি হচ্ছে গিয়ে নামটা তো অনেকেরই শোনা। বসুন্ধরা কিংস যারা রেগুলার খবর রাখেন তাদের কাছে বসুন্ধরা কিংসও খুব ফ্যামিলিয়ার নেম, তারা সব কিছু জিততে যাচ্ছে। তো এই ব্যাটেলটা দেখার জন্য না, মানে নিউট্রাল মানুষজনও গিয়েছেন সেখানে, যাদের সাথে আমাদের কথাও হয়েছে। কোনো পার্টিকুলার ধরেন ক্লাবের সাপোর্টার না, ফুটবলের জন্য এসেছেন, মানে নিজ জেলায় একটা বড় ম্যাচ হচ্ছে, বছরের ফুটবল উৎসব হয়ে গেছে। গেলবার কুমিল্লায় আমরা দেখেছি, এইবার দেখলাম আমরা ময়মনসিংহে। লাকিলি গতকাল সরকারি ছুটির দিন ছিল, দর্শক তাই আরো বেশি হয়েছে। আবাহনী মোহামেডান ফাইনাল হইলে তো দর্শক আরো বেশি উপচে পড়তো। আরেকটা ব্যাপারে এখানে একটু খেয়াল করা যায় কিনা, যে পরের বছর থেকে এই ফাইনালের ডেটটা একটা ছুটির দিনে করা প্রথমত, দ্বিতীয়ত এমন কোনো একটা জায়গায় আয়োজন করা যেখানে রাতের বেলায় ফ্লাড লাইটের আলোতে খেলাটা খেলা যায়। মানে এই ধরনের ফাইনাল ডিমান্ড করে যে সেটা বিকাল 5টা বাজে বা 6টা বাজে শুরু হোক। এইটা আপনি দেখেন তাহলে ফাইনালের চিত্রটাই পাল্টে যায়। দুপুর 3টা বাজে মানুষ ছুটির দিনে কি করে? ভাত খেয়ে, গরুর মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমায়, মানে ইউজুয়ালি মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমায় যায়, সরি।
কেউ যদি গরু না খান, সরি, মানে বলতে চাচ্ছি যে ভালো মন্দ খেয়ে লোকে ঘুমায় পড়ে। এনভায়রনমেন্ট ওয়াজ সুপার, মানে সুপার। হ্যাঁ, এবং এইরকমই হয় সাধারণত। এই যে FA কাপের ফাইনাল, কয়েকদিন পর DFB পোকালের ফাইনাল, কোপা ইতালিয়ার ফাইনাল দেখবেন, এগুলোই হয়, এরকমই হয়। তবে আমার আরেকটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে এই যখন ফেড কাপের ফাইনাল হয়, কাপ ফাইনালের সময় দয়া করে জাতীয় সঙ্গীত যেন বাজানো হয়, মানে কমন জাতীয় সঙ্গীত ম্যাচ শুরুর আগে। এটা অনেক দেশেই এই কালচার আছে, এইটা আমরা করতে পারি, অ্যাডাপ্ট করতে পারি। তো আর কি আরো লাগবে? একটা প্রশ্ন আছে আসিফ হোসেনের, সেরিয়ার সেরা কোচকে থিয়াগো মোত্তা, সিমোনে ইনজাগি না গ্যাসপারিনি? ভেরি গুড কোয়েশ্চেন। আমি ভেবেই পাচ্ছি না আসলে দেখেন, সিমোন ইনজাগি খুব ভালো করেছেন, এখন আপনার এটা বিশ্বাস হবে না, কারণ ইতালি তার টিম হচ্ছে বেস্ট টিম ইতালিতে, কিন্তু তিনি ট্যাকটিক্যালি আসলে ভেরি, মানে কি বলে, এলিট লেভেলের কোচের পথে যাচ্ছেন। আবার আপনি থিয়াগো মোত্তাকে বলতে পারেন না, বোলোনিয়ার মতো দলটা তিনি চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে গেছেন। ইতালিয়ান কোচ আসলে একটা জিনিস বলে না যে ভাই, যে মধুর বিড়ম্বনা আছে না, এই তিনটা নাম নিয়ে আমরা ইতালিয়ান ব্যাপার স্যাপারই আসলে আলাদা। তবে খুবই সুখের গল্প হচ্ছে গ্যাসপারিনির জন্য। একটা ভদ্রলোকের বয়স 66 বছর, এত বছর জীবনে কোনো ক্যারিয়ার, মানে কোনো ট্রফি জেতেন নাই, 8 বছর ধরে আতালান্তায় আছেন। বড় ক্লাব বলতে তিনি ইন্টার মিলানে একটা সময় গিয়েছিলেন রাফা বেনিতেজ স্যাক হওয়ার পরে। ওই সময়টা ইন্টার মিলানের জন্য খুব বাজে সময় ছিল, বেশি দিন টিকতে পারেন নাই, স্যাকড হয়েছেন। জেনোয়াতে তার দল ভালো করেছে, এরপরে তিনি আতালান্তায়। আমি পার্সোনালি খুশি যদি বলেন গ্যাসপারিনির জন্য। আচ্ছা ভাই, একটা জায়গা তো আমরা ভুল করে গেছি। উনি দেখেন টার্মটা কি ইউজ করেছেন, উনি কিন্তু বলেন নাই ইতালি সেরা কোচকে, সিরিয়া কে জিতেছে? উনি মূলত সিমোন ইনজাগি, ইন্টার মিলান। তাহলে ধরেন, যেহেতু আমরা মধুর বিড়ম্বনায় আছি, যার জন্য আপনার কোশ্চেনের ওই পার্টটুকু নিয়ে বলছি সিমোন ইনজাগি। এটা ভালো একটা ফতোয়া দিয়েছেন তো, কোশ্চেনে শেষ, এইভাবে মাথায় আসে নাই, তাহলে তো আরো সহজ হয়ে যেত জীবনটা। আহমেদ মাহিম তার প্রশ্ন, এটা একটু ফুটবলের বাইরে, বাট করি, আমার প্রশ্নটা ভালো লেগেছে। রাফায়েল নাদাল নাকি রজার ফেদেরার? রাফায়েল নাদাল। রজার ফেদেরার। মোহাম্মদ আব্দুল্লাহ পাঠান তার প্রশ্ন, ভিনসেন্ট কোম্পানি EPL থেকে তার দলকে চ্যাম্পিয়নশিপে নামিয়ে দিলেন, এখন তাকেই নাকি বায়ার্ন মিউনিখ কোচ করবে। মানে বার্নলির কোচ হিসেবে ভিনসেন্ট কোম্পানি, তিনি কিন্তু চ্যাম্পিয়নশিপ থেকেই কিন্তু দলটাকে প্রিমিয়ারে তুলেছিলেন, এক সিজনের মধ্যেই তাকে আবার নেমে যেতে হয়েছে। কেন? টিম পারফর্ম করতে পারেন, রেলিগেটেড হয়ে গেছে। দেখেন, বার্নলি একটা নির্দিষ্ট প্লেইং স্টাইলে, মানে ভিনসেন্ট কোম্পানি একটা নির্দিষ্ট প্লেইং স্টাইলে বিশ্বাসী। তার প্লেইং স্টাইলটা কিন্তু গার্দিওলার টাইপ, মানে গার্দিওলা ইনফ্লুয়েন্সড যে জেনারেশন বেরিয়েছে কোচদের, তিনি ওরকমই। তো তিনি ওই স্টাইল অফ প্লের সঙ্গে আপোষ করেন নাই প্রিমিয়ার লিগে এসে, কিন্তু ওই স্টাইল অফ প্লে হয়তো চ্যাম্পিয়নশিপে কাজ দেয়, হ্যাঁ, ওই দল নিয়ে, কিন্তু ওই স্টাইল অফ প্লে আপনি যখন প্রিমিয়ার লিগের এলিট ক্লাবের সঙ্গে খেলতে আসেন তখন হয়তো কাজে দেয় না। তিনি আপোষ করেন নাই, এইটাই তার সবচেয়ে বড় বিশেষত্ব। এবং এই কারণে হয়তো তিনি লিস্টের 8-9 নম্বর নাম ভিনসেন্ট কোম্পানি, কিন্তু তারপরও বার্নলির মতো দলে কোচিং করানোর পরও বায়ার্ন মিউনিখের রাডারে তিনি আছেন, তার দল রেলিগেটেড হয়ে যাওয়ার পর। এবং একই সাথে হচ্ছে যে আপনার দুই পক্ষের মধ্যে বেশ ভালোভাবে নাকি কথা গেছে। এখন আপনি দেখেন বায়ার্ন মিউনিখ কতগুলো হচ্ছে ছ্যাঁকা খেলো, জাভি আলোনসো, নাগেলসম্যান, রালফ রাংনিং, সবকিছু মিলে দেখেন 3টা ছ্যাঁকার কথা তো আমরা ধরুন বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা পরেও নাকি আরো কি আছে। হ্যাঁ, এবং এরা সবাই পরিষ্কারভাবে বলেছেন, রাফায়েল বলেছেন যে না আমি যাবো না বায়ার্ন মিউনিখে, জাভি আলোনসো বলেছেন না আমি বায়ার লেভারকুসেনে থাকবো, আরেকটা কে বললেন? নাগেলসম্যান তো জার্মানির সাথে কন্ট্রাক্ট রিনিউ করেছেন। উনাই এমেরির কথা হয়েছিল অ্যাস্টন ভিলার কোচ, তিনি না করে দিয়েছেন। লিস্টটা অনেক বড়, আরেকটু গেলে পরে আমি আর নাবিল খান হয়তো আসতে পারতাম কিনা, আরেকটু লাইসেন্স ছাড়াই আমি কোম্পানিরে বাদ দিলেই মনে হয় পরের বার আমাদের ফোন। তবে হ্যাঁ, বায়ার্ন মিউনিখের জন্য ধরেন এরা পোচেত্তিনো কি দোষ করেছেন আমি জানি না। পোচেত্তিনো অবশ্য মানে একটু পরেই হ্যাঁ, পোচেত্তিনো হলে কেমন হয়, কিন্তু পোচেত্তিনো হলে বায়ার্ন মিউনিখে আমার মনে হয় না ভালো হবে। এই কারণে বায়ার্ন মিউনিখে কিছু ইন্টারনাল পলিটিক্স আছে যেটার সঙ্গে মরিৎসিও পোচেত্তিনো খুব হ্যাবিচুয়েটেড না হওয়ার কথা না। মানে পোচেত্তিনোর ক্যারেক্টার ইজ নট দ্যাট ক্যারেক্টার।
কিন্তু ভিনসেন্ট কোম্পানিকে নিলে ওপরে ওরা ডমিনেট করতে পারবে, কিন্তু পোচেতিনো ওইখানে গেলে পোচেতিনোর ওরা ডমিনেট করতে পারবে না, পোচেতিনো ওদের ডমিনেট করতে দিবে না, দুজনের ভেতরে একটা লাগালাগি হবে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে টুকলের সাথেও যেমন হয়েছে। সো এখানে অনেক হিসাব কিতাব আছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। অনেক ভালো ভালো প্রশ্ন আমরা আজকাল পাওয়া শুরু করেছি, এবং এটা অনেকটা আপনাদের সাজেশনে আমরা ফুটবলীয় মানে আমরা আরও বেশি খোঁজার চেষ্টা করছি। অনেক সময় যেটা হয় ইউটিউবে আমরা চলে যাই সাথে সাথে, তো আমরা আরও বেটার কোয়েশ্চেন খোঁজার চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.